ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। গত সোমবার একেবারে টর্নেডো বয়ে গেছে বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীর উপর দিয়ে। নবান্নের বৈঠকে অগ্নিশর্মা মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়েছেন এলাকার বিধায়ক সুজিত বসু। আর ঠিক এরই মধ্যে মেয়রের গলায় যেন কাঁটা হয়ে দাঁড়িয়েছে বেআইনি হোর্ডিং সংক্রান্ত এক রাশ অস্বস্তিকর প্রশ্ন। TV9 বাংলার হাতে এমন কিছু নথি এসেছে যা ঘিরে অনেক প্রশ্ন উঠছে। দেখুন TV9 বাংলার স্পেশাল রিপোর্ট। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন, এর জন্য কত দিতে হয়েছে, সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে পোল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই আমি জানতে চাই। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে বিধাননগরের বিধায়ক সুজিত বসুর কীর্তিকলাপ নিয়ে মুখ্যমন্ত্রী কার্যত হাটে হাঁড়ি ভেঙে দেন। মমতার বাণে বিদ্ধ হন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীও। পুরসভার সার্বিক কাজকর্ম নিয়ে মুখ্যমন্ত্রী যে ক্ষুব্ধ তা রাগঢাক না করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। রাস্তা, আলো থেকে নিকাশি, সরকারি জমি দখলদারি, একের পর এক বান ধেয়ে আসে পুরসভার দিকে। শুধু পুরো পরিষেবাই নয়, রাস্তার হোর্ডিং নিয়েও এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। TV9 বাংলার হাতে আসা নথি থেকে স্পষ্ট বিধাননগর পুরো এলাকায় বেআইনি হোর্ডিংয়ের দাপট ক্রমেই বাড়ছে। বিষয়টা কিন্তু অনেক আগেই নজরে আসে পুরসভার। 10ই জুন মেয়র পরিষদের বৈঠকের নথিতেই প্রশ্নবাণে বিদ্ধ হয়েছিল পুরসভা। নথিতে উল্লেখ 1 বছর আগে বেআইনি হোর্ডিংয়ের বিষয়টি নজরে আসে। এরপর আরও মেয়র পরিষদের 2টি বৈঠকে এ নিয়ে আলোচনাও হয়, তবু কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এ নিয়ে RTI করছে এক স্বেচ্ছাসেবী সংস্থা, কিন্তু তথ্য জানার অধিকার আইন মেনে কোনো উত্তর দেয়নি পুরসভা। অ্যাটিটিউড লংজিটিউড দিয়ে মার্ক করে আমরা দেখতে পারি যে এখানে কিন্তু কোনো রকমের লিগাল স্যাংশন নেই, যেখানে ইল্লিগালি কিন্তু হোর্ডিংটা এখনো পর্যন্ত অ্যাডভার্টাইজড হচ্ছে। সেই সংখ্যা অনেক বেশি, প্রায় 500-700-ও বেশি। মেয়র পরিষদের বৈঠকের নথি বলছে হোর্ডিং থেকে পুরসভা কত আয় করতে পারে। 5 বছরে আয়ের সুযোগ 100 কোটি টাকা, বছরে 20 কোটি টাকা আয়ের সুযোগ হাতছাড়া করেছে পুরসভা। বেআইনি হোর্ডিং চিহ্নিত করে জরিমানা আদায়ের কোনো উল্লেখ নেই। খোদ মেয়র যে বিভাগের দায়িত্বে সেখানেই গাফিলতির অভিযোগ। বেআইনি হোর্ডিং থেকে আসা টাকা নয় ছয়ের অভিযোগ ওই স্বেচ্ছাসেবী সংস্থার। কটা হোর্ডিংস আছে সেখান থেকে কিন্তু রেভিনিউ আসছে, সেটা সরকারের খাতায় যাচ্ছে না। পাবলিক ফান্ডটা যে শুধু 9-6 হয়েছে তাই নয়, এনভায়রনমেন্টের বিভিন্ন রকমের ক্ষতি হয়েছে এবং যে রেভিনিউটা সেই ক্ষতিটা করে আর্নড হয়েছে সেই ক্ষতিটাও কারো একজনের পকেটে গেছে, সেটাও জনসাধারণের হিতার্থে ব্যবহৃত হয়নি। প্রশ্ন উঠছে, বেআইনি হোর্ডিংয়ের রমরমার কথা জেনেও কেন কোনো পদক্ষেপ করতে পারলেন না মেয়র? যেখানে আমাদের গাফিলতি আছে মাথায় পেতে নেব এবং মানুষের কাজ করতে এসছি, মানুষ বলবে এবং নেত্রী নিজে বলেছে, ওটাই আমার কাছে শেষ কথা, আমার লাস্ট মন্ত্র, ওটাকে আমি সফল করব। না, এর মধ্যে কি বেআইনি নির্মাণ, বেআইনি হোর্ডিংটাও থাকছে? কালকে যে সাবজেক্ট নিয়ে বলেছে সেটা নিয়ে। ধরি মাছ না ছুঁই পানি, অনেকটা এভাবেই দায়সারা গোছের উত্তর দিলেন মেয়র। তাহলে কি বেআইনি হোর্ডিং সরাতে এখনও উদ্যোগ নিতে আগ্রহী নয় পুর নিগম? সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। আরও একটা গুরুত্বপূর্ণ খবর, বাংলাদেশের সাংসদ আনোয়ারুল খুনে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার আরও 2 অভিযুক্ত। 2 অভিযুক্ত ফয়সাল এবং মোস্তাফিক পাহাড়ি এলাকায় লুকিয়েছিল। এখনো অধরা খুনের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন। দলের নেতাকেই খুনের ষড়যন্ত্র করেছিলেন আরাবুল ইসলাম। পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকাও নাকি তুলেছিলেন তিনি। ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে ঠিক এমনই বিস্ফোরক অভিযোগ করলেন আরাবুলের এক সময়কার সহকর্মী শওকত মোল্লা। ফের বিস্ফোরণ ভাঙড়ে, তবে সেটা বোমার নয়, কথার। ভাঙড়ে একসময় তাজা নেতা আরাবুল ইসলামকে নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনলেন ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা। মঙ্গলবার ভাঙড় কলেজের মাঠে দলীয় কর্মী সভায় যোগ দিয়েছিলেন শওকত। সেখানে তিনি বলেন, পঞ্চায়েত ভোটের টিকিট নেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন আরাবুল। এই ভাঙড়ের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম। কারোর কাছ থেকে 25 লাখ, 30 লাখ থেকে 40 লাখ টাকা নেওয়া হয়েছে। এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তসরুপ করেছে, এটা আমি প্রথমে বুঝতে পারিনি। ছেলের এবং নিজের কাছের লোকেদের জন্য আরাবুল দলীয় পদের অপব্যবহারও করেছিলেন বলে অভিযোগ তোলেন শওকত। নিজের ছেলেকে পোলের হাট থেকে তুলে নিয়ে আমাকে বলল যে বেওতা টুয়ে টিকিট দিতে হবে জেলা পরিষদে। দিয়েছি। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ওকে কনভেনার পর্যন্ত করা হয়েছে, সভাপতিও করা হয়েছে। কিন্তু এই যে ভিতরে যে এত কিছু, আমরা কিছু বুঝতে পারিনি। এর পরের অভিযোগ আরো ভয়ঙ্কর। পঞ্চায়েত প্রধানের স্বামীকে খুনের চক্রান্ত করেছিলেন আরাবুল।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তিনি সেই খবর পান বলে জানান শওকত মোল্লা। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন, ভাঙড়ে নেতাগিরি করছো, ওখানে একজন প্রধান আছে, তার স্বামীর নাম খয়রুল, তার মার্ডার করার জন্য 18 লক্ষ টাকা লেনদেন হয়েছে। তুমি যে আরাবুল করো, সে আরাবুলেই এই ঘটনার মূল নায়ক, ওটা আমার উপর ছেড়ে দাও। তৃণমূল কংগ্রেসে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, একটা ঐক্যবদ্ধ পরিবার। কোনো কারোর যদি ব্যক্তিগত কিছু বলার থাকে সেটা বাইরের পাবলিক ফোরামে বা মিডিয়ার সামনে না বলে দলের সুনির্দিষ্ট ফোরামে বলাটাই বাঞ্ছনীয়, এবং দলের আভ্যন্তরীণ কোনো বিষয় যদি থেকে থাকে সেটা দলের নেতৃত্ব বসে মিটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তৎপর এবং যথেষ্ট দক্ষ। লোকসভা ভোটের আগে একদিন হঠাৎ আরাবুল ইসলামের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। পঞ্চায়েত নির্বাচনে গন্ডগোলের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে জেলবন্দি আরাবুল। কনভেনার পদ থেকে তাকে সরিয়েও দেওয়া হয়। এই অবস্থায় তার বিরুদ্ধে একের পর এক অপকর্মের অভিযোগ এনে বাজার গরম করে দিলেন শওকত। তবে বাবার বিরুদ্ধে শওকতের অভিযোগ নিয়ে কিছুই বলতে চাননি আরাবুলের ছেলে তথা ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস সদস্য হাকিমুল ইসলাম। তবে মুখ খুলেছেন বিরোধীরা। আরাবুল ইসলাম সাহেবের এখন দুর্নীতিগুলো উন্মোচন হচ্ছে, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। শওকত সাহেব যে দুর্নীতিগুলো করেছেন, তার আশপাশের লোককে দিয়ে ভোটল্যান্ড বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে যে অন্যায়গুলো করেছে, আগামী দিনে সেগুলোও সব উন্মোচন হবে। সবটাই হচ্ছে তোলা, সিন্ডিকেট, কাটমানি, পুরোটাই হচ্ছে তাদের নিজস্ব পার্টির হিসেব নিকেশের ব্যাপার। সুতরাং কী এজেন্ডা নিয়ে কে কী কথা বলছে, এই বিষয়ে আমি কোনো কমেন্ট করতে চাইব না। তৃণমূলের ভিতরের খবর, আরাবুল এবং শওকতের মধ্যে দীর্ঘদিন ধরে ছায়াযুদ্ধ চলছিল। তবে এভাবে প্রকাশ্যে কখনো আরাবুলের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায়নি শওকতকে। প্রশ্ন উঠছে, তাহলে কি ভাঙড়ের রাজনৈতিক পথ থেকে বিদায় আরাবুলের? শওকতের এদিনের বক্তব্যের পর কার্যত সেই ইঙ্গিত স্পষ্ট হলো। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।